জনপ্রিয় চিত্রনায়ক প্রত সালমান শাহ হত্যা মামলার কার্যক্রম আজ থেকে আবার আদালতে। শাবনুরের চুল মুঠি করে ধরে ওকে মারতে গিয়েছিল। সালমান ওকে পুষতো টাকা দিয়ে, কোনো কথা বললো না, তার মুড অফ, তার চোখের দিকে তাকানো যাচ্ছে না, শুধু উঠে এসে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। ঠান্ডাসের জন্য তারা আমাকে বলতেন তোর বাবা সালমান শাহ আত্মহত্যা করছে, তাকে কেউ হত্যা করে নাই। ড্রাইভার সহ 4-5 মানুষ একটা গাড়ির মধ্যে ডাকাত, মানে সামিরাতান্ত্রিক ডাকাত। মেয়ে আমার বুকের মধ্যে ছুরি ধরেছে, তারপরে আমাকে দেখেন মানে আঘাত করেছে। সামিরাপন্থী কিছু দালাল রয়েছে যারা সালমান শাহ ভবনে যোগাযোগ করে। অনেকজনে বলে যে সালমান ভাই মইরা গিয়া স্টার হয়েছে, এটা ভুল। আমার মনে হয় সালমান ভাই আজীবন সবার কাছে সারা জীবন স্টার থাকতো, আর এখন আরও অনেক উপরে থাকতো। শুধু বাংলাদেশ না বিশ্ব হলিউড বলিউড ওনাদের সাথে পাল্লা দিত বাংলাদেশ, এটা আমার বিশ্বাস, সারা জীবনও বিশ্বাস। মরার পর আরও বেশি জনপ্রিয়, আর এটা বাংলাদেশের সবচেয়ে বড় একটা বিষয়। সালমান শাহ চাইতে জনপ্রিয় কেউ নাই, মানে মৃত্যুর পরও এত জনপ্রিয় যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। মৃত্যুর পর থেকেই একটা গুঞ্জন ছিল, মানুষের একটা জানার প্রচণ্ড ইচ্ছা ছিল, আগ্রহ ছিল যে সালমান শাহ আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে। সেরকম কৌতূহল। আমি সালমান শাহের সাথে সিনেমা করিনি, আমি তখন সিনেমা পরিচালক হইনি। 96 সালে সালমান শাহ মারা গেছে, আমি 2003 সালে পরিচালক। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দর্শক শ্রোতা, অবশেষে সালমান শাহের মৃত্যু নিয়ে একই জানা গেল। দর্শক শ্রোতা, অবশেষে সব গ্রেফতার করে ফেললো দর্শক। ডন এবং সামিরার আর রক্ষা হলো না। কি হতে যাচ্ছে তাহলে দর্শক, আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখেন। শাবনুরের চুল মুঠি করে ধরে ওকে মারতে গিয়েছিল। সালমান ওকে পুষতো টাকা দিয়ে, কোনো কথা বললো না, তার মুড অফ, তার চোখের দিকে তাকানো যাচ্ছে না, শুধু উঠে এসে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আর আমার সবচেয়ে বড় বেদনার জায়গা হচ্ছে ওইটা, আমি নিজে গল্প লিখি, সংলাপ লিখি, চিত্রনাট্য লিখি, সিনেমা নির্মাণ করি, কিন্তু আমি নিজে তো পর্দায় যাই না। পর্দায় যাই এই সালমানদের ভিতর দিয়া। ওরা আমার গল্প, আমার চিন্তা, আমার গান, আমার সংলাপ নিয়ে পর্দায় যায়। তো যাকে আমি দেব, সেই ব্যক্তিটা, সেই শিল্পীটা যদি মেধাবী না হয়, ডিরেক্টরকে, রাইটারকে যদি 100% কনসিভ করতে না পারে, তাহলে সে তো পর্দায় সেটা পোর্ট্রে করতে পারবে না। তো সালমানের মতো শিল্পী নেই বলে আমাদের ভেতরে যে কষ্ট আছে, যে আমি পর্দায় যাই কিন্তু মন মতো যেতে পারলাম না। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। সালমান যদি হতো, সিনেমার শুটিংয়ের সময় একথা প্রায়ই মনে হয় যে এই শট যদি, এই সিকোয়েন্সটা যদি সালমান হতো, ফাটায় ফেলতো স্ক্রিনে। তো এই পেইন আসলে ইয়ে করা যায় না। আর ছোট্ট একটা স্মৃতি শেয়ার করি, সিনেমাটা আপনারা দেখেছেন। সিনেমাতে একটা দৃশ্য আছে, বিষ খাওয়ার দৃশ্য। ওই যে শাবনুর অনেক রাত হয়ে গেছে বলে সালমান একটা টেকনিক অ্যাপ্লাই করলো যে ঘরে গিয়ে তো ঝগড়াঝাটি হবে, তো একটা অ্যাক্টিং করলো সে মদ খাওয়ার, এবং শাবনুর ওই যে বিষ খাওয়ার সিন আপনারা তো দেখেছেনই, আমি আর ব্যাখ্যা করতে চাই না। এই দৃশ্যটা ছবি রিলিজের থেকে আজকে পর্যন্ত এত বেশি জনপ্রিয়। একটা পরিবার, আমি বেড়াতে গিয়েছি, একটা মেয়ে বিশ্ববিদ্যালয়ে তখন কেমিস্ট্রিতে মাস্টার্স করছে, সে আমাকে ওই খাওয়া দাওয়া শেষে ডাইকে নিয়ে গেছে ওর রুমে। গিয়ে দেখি যে ওই যে তখন ভিসিআর, তখন এই ডিভিডি এইগুলি ছিল না, ও ভিসিআর সেট করা অন করলো, দেখলাম এই সিনটা চলছে। বলছে যে প্রতিদিন রাতে আমি এই সিনটা দেখে ঘুমাই। হ্যাঁ, এই যে বিষ খাওয়া এবং বিষ খাওয়ার পরে সালমানের যে রিয়াকশান, তার অ্যাক্টিং, এবং আপনারা দেখবেন যে সালমান কিন্তু কোনো সংলাপ বলে নাই। শাবনুর যে বলছে আমি সত্যি সত্যি বিষ খাইনি, মধু খেয়েছি, তখনও কষ্টে শাবনুরের চুল মুঠি করে ধরে ওকে মারতে গিয়েছিল। মানে যে তুই তো সত্যি বিষ খাস নাই, কিন্তু কষ্টটা তো আমি জেনুইন পেয়েছি। হ্যাঁ, তো সেই আবেগ এত চমৎকারভাবে সে প্রকাশ করেছে উইদাউট ডায়লগ। ওখানে একটা সংলাপ ছিল, সালমানই আমাকে বলেছে রাজু ভাই সংলাপটা না বলি, হ্যাঁ সংলাপটা না বলি, বরং আক্ষেপটাকে এইভাবে প্রকাশ করতে চাই। আমি বললাম ডান। আমি দেখলাম যে ভালো লাগছে ওর ইয়েটা, আমি সেটা ওকে করলাম। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। তো একটা মধুর স্মৃতি হলো, এই ছবিটা সালমান দেখে গিয়েছে আমার সেন্সর প্রিন্ট যখন হয়েছে। এই যে বিষ খাওয়ার দৃশ্যটা, এই রিলটা আমরা ওই সিনেমা এফডিসির ভিতরে একটা সিনেমা হল আছে, ল্যাবরেটরির ভিতরে ছিল, সেখানে বসে আমরা দেখার আয়োজন করলাম। সালমান শুটিং ফেলে এসছে দেখার জন্য রিলটা। তো আমরা সোফায় বসা, সালমান সোফায় বসলো না আমাদের সঙ্গে,
সে ওই সামনে যে কার্পেট বিছানো কার্পেটের মধ্যে শুয়ে শুয়ে দেখলো। এই দৃশ্যটি, এই রিলটি শেষ হবার পরে সালমান উঠে দাঁড়ালো, কোনো কথা বললো না, তার মুড অফ, তার চোখের দিকে তাকানো যাচ্ছে না, শুধু উঠে এসে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। 1 মিনিট জড়ায় ধৈর্যই আছে, এরপরে কোনো কথা না বলে আসতে চলে গেল। মানে এই দৃশ্যটা ওকেও যে ভীষণভাবে আবেগ আপ্লুত করেছে, মানে এইসব স্মৃতি, এইরকম অনেক স্মৃতি ওর সঙ্গে, অনেক স্মৃতি। তারপরে খুনসুটি, দুষ্টুমি, ছোট ছোট ব্যাপার যেগুলো মনে করেন যে অডিয়েন্স ঠিকই বোঝে, কিন্তু সে ওই সমালোচকের মতো সুন্দরভাবে ব্যাখ্যা দিতে পারে না। শাবনূরকে ওই যে ক্লাসরুমে যখন বললো যে ওরে মারতে লোক পাঠাইছিল, ওইখানে শাবনূরের সঙ্গে কথা বলার সময় এরকম কাঁধের মধ্যে থুতনিটা রেখেছে, ও আবার সরে গেল। তো এইরকম ছোট 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 অনেক বিষয় আছে যেগুলো অনেক আর্টিস্টিক। তো এই সব ব্যাপারে সালমানের সঙ্গে যে কত কথা হয়েছে আর ব্যক্তিগত জীবনে। আর একটা জিনিস আপনাদেরকে জানাই, এই সিনেমায় আপনারা দেখেছেন যে একটা মোটা ছেলে অ্যাক্টিং করেছে। ওই ছেলেটা কিন্তু আমার কাস্টিং না, ওটা সালমানের কাস্টিং। হ্যাঁ, সালমানের কাস্টিং। সালমান ওকে পুষতো টাকা দিয়ে, কারণ ও চলতে পারতো না, একা একটা গাড়ি লাগতো চলতে। সালমান ওকে গোপনে টাকা দিত। সালমান এরকম অনেককে হেল্প করতো যেটা সে কখনো মুখে বলতো না এবং কাউকে বুঝতে দিত না। এবং ওইটা সালমানের কাস্টিং। বলছে রাজু ভাই ও থাকুক, এই যে কমেডি গানের মধ্যে থাকলে পরে একটু মজা হবে গানের মধ্যে, আর বিনিময়ে 2টা টাকা পাইলো। হ্যাঁ, তো এইরকম ব্যাপারও ওর মধ্যে ছিল। ওর ইমোশনটা বাইরে থেকে বোঝা যেত না, বাইরে মনে হয়তো খুব ড্যাম স্মার্ট এবং হচ্ছে যে কাউকে পরোয়া করে না, কিন্তু ভেতরে ছিল অসম্ভব ইমোশনাল। তো এবং সেই ইমোশনের কারণেই সে অল্প বয়সে চলে গেছে। অনেকজনে বলে যে সালমান ভাই মইরা গিয়া স্টার হয়েছে, এটা ভুল। আমার মনে হয় সালমান ভাই আজীবন সবার কাছে সারা জীবন স্টার থাকতো, আর এখন আরও অনেক উপরে থাকতো। শুধু বাংলাদেশ না বিশ্ব, হলিউড বলিউড ওনাদের সাথে পাল্লা দিত বাংলাদেশ, সেটা আমার বিশ্বাস, সারা জীবনও বিশ্বাস। আমার স্মৃতি একটাই, সেটা আমার ওই যে আমি ঢাকার থেকে ওই আশা ভালোবাসার টাইমে ঢাকার থেকে ওই যে ভাইয়া একটা গাড়ি কিনছিল, সেই গাড়িতে আমি আর সালমান ভাই বান্দরবন যাওয়ার কথা ছিল, তখন সালমান ভাইয়ের সাথে বান্দরবন গেছিলাম। সে গাড়ি চলাইছিল অনেক জোরে, সেটা আমার স্মৃতি মনে হয়েছে। আমি সিটের তলে বসেছিলাম তার পায়ের নিচে, মানে গাড়ি এত স্পিডে গাড়ি চলাইতো। তখন আমি চিটাং নামে বলছিলাম ভাই আপনি আপনার মতো যান, আমি সকালে যাবো আপনাকে গিয়ে। পরে বলছে না, আসতেছিলাম আয়। তারপর এইটাই আমার স্মৃতি মনে আছে। আর আরেকটা স্মৃতি আছে যে এইভাবে গাড়ি, মানে এখানে যখনই আমরা যেখানে থাকি, এফডিসি ঢুকলে সবাই জানে, এফডিসি ঢুকলে বুঝতে পারতাম একটা গাড়ি ঢুকলে এটা সালমান ভাই আইছে, মানে এত জুড়তে গাড়ি চলাইতো, সেটা বোঝা যাইতো এই স্মৃতিগুলো। তারপর আপনার আশা ভালোবাসার টাইমে যে ডন ভাই, সাবরিনা আপা, সালমান ভাবি, আমরা সবাই একসাথে ঘুরতে গেছিলাম অনেক রাইতে। সেটা ছোট্টু ভাই বলছিল তুমি যেদিন রেস ছিল, সে বলছিল হ্যাঁ তোমরা এত রাত্রে যাও, তোমাকে যদি কেউ ধরে। তারপর সালমান বলছিল না, ওই জায়গায় আমরা পাহাড়ের ভিতরে পড়ে যেতেছিলাম, ওইটাই আমার স্মৃতি। সবাই মানে চিৎকার দিয়ে উঠছিল, ওইটাই আমার মনে ছিল। আদর করে তো সবাই বলে হ্যাঁ তোরা বাড়ি দিবো, এটা দিব। সে আমার বলছে আনন্দ অশ্রু আর চাওয়া থেকে পাওয়ার রিলিজ হলে আমি তার একটা বাড়ি কিনে দেবো গুলশানে। তারপরে ওই যে তার সাথে যে একটা কাজে মানে তার ছেলেই বললে হয়, ওইটা তো তার ছেলের মতো, এই যে কাজের একটা ছেলে ছিল, তার কিছু হলে তো ইয়ে করতো। তার জন্য তো অনেক প্রোগ্রামও করছিল, এই জায়গায় এটা করবো, ওই জায়গায় করবো, ওই জায়গায় করবো, মতিরে একটা বাড়ি কিনে দেবো জানি থাকতে পারে, এটা বলছে। বলা আমি এখনও এইটা বলি, আমার শেষে বলছে মানে তোর বাড়ি কিনে দিব, তুই থাকবি, তোর মা আছে, তোর মা নিয়ে তোর বিয়ে করাবো, এই কথা বলছিল আমার। এইটা তো আমার সারা জীবন মনে থাকবে, যেটা সত্য কথা। এটা আমি বলি, রাতের 1টা বাজে আমার জ্বর হয়েছে, সেই জায়গায় যদি আমার দেখতে যেতে পারে, আমার মনে হয় যেগুলি বলছে ভাইয়া বাড়ি করে দেবো, ইয়া করে দেবো, আমার সবসময় আমার পাশে থাকতো, আমার বাড়ি করেও দিত, আমার মনে হয় আমার বিয়েও করে দিত। আজকে সে নাই। মায়ের অধিকারের সময় আমি কাজ করতেছিলাম, হঠাৎ করে আমার 4-5 দিন কাজ মানে জ্বর হয়েছে, আমি বাসা ছিল ওই যে আপনার এই হাতিঝিলের মুড়ে, সেখানে বাসপট্টি ছিল, ওই জায়গায় আমার জ্বর ছিল। হঠাৎ করে মানে অনেক দিন ধরে খোঁজো কি মতিরে পাই নাকি, মতি কই, মানুষকে জিজ্ঞাসা করছে, একজনে দেখাই দিয়েছে বাসপট্টি থাকে। সে রাতের 1টা বাজে আমার বাসায় গিয়ে দেখে জ্বর, কিরে তুই আসোস নাই কে, কী হয়েছে, গিয়া দেখে জ্বর। পরে আমারে উঠাইলো, পানি খাওয়াইলো। তারপর আমার ওই সঙ্গে 2টা 500 টাকার নোট 1000 টাকা দিয়েছে আমার মার হাতে, তুই আমার খোঁজ খবর নিস, এই কথা বলছিল। স্নেহের ছবিতে কাজ করতেছি, তখন আমি একটা কথা আগে বলছি, আমি 1 গ্লাস পানি ধুয়ে নিয়ে দিছি, সে তো আর
নিজের ফ্লাক্স ছিল, নিজের ফ্লাক্সের পানি খাইতো। পানি চাইছিল, আমি গিয়ে দৌড়ে মানে পানিটা নিয়ে দিয়েছি। মুনসুন নামে একটা ছেলে ছিল, তার অ্যাসিস্ট্যান্ট, সে ছিল না, আমি পানি নিয়ে দিয়েছি। বলতো পিচ্ছে এই ছেলেটা কেডা? ওরা বললো এইটা প্রোডাকশনে কাজ করে। মানে খুব ভালো লাগে, এই পিচ্ছি ছাড়া প্রোডাকশনে কাজ করে। মানে পানি চাইছি, সাথে করে নিয়ে এলো। মুনসুন নামে একটা ছেলে ছিল, তার সে নিয়ে যে পরে কয় না এটা এই পানি খাই না, আমার তো ফ্লাক্স আছে, মাম পানি, মানে তখন মাম না, একুয়া নামে একটা পানি ছিল, যারা আগে কাজ করতে সবাই জানে। ওই তখন এর থেকে আমার বললো ওর পিচ্ছি, ওর থেকে ওরা আজ থেকে আমি যে প্রোডাকশনে কাজ করবো সেই জায়গায় ওরা রাখবো। তখন থেকে আমার সে কোনো জায়গায় কাজ হইলে ডিরেক্টররা বলতো, ম্যানেজাররা বলতো, সব জায়গায় আমার কথা বলতো, আমি তার লোকে কাজ করতাম। তার আশেপাশে মানে সবসময় যে জায়গায় কাজে যেত আমার কথা বলতো। বিশেষ করে এখানে আমাকেও একজন প্রোডাকশনের আছে, এই জায়গায় মামা এখনও বাচ্চা আছে, স্বপ্নের ঠিকানায় আমরা একসাথে কাজে গেছি। সেই জায়গায় বললাম তারা সবাই প্রোডাকশনে সবাই সাপোর্ট করছে। ওই যে ওই মতিরে সালমান ভাই ভালোবাসে, ওর নিতে হইব, সেই কক্সবাজার আমি গেছি, তার সাথে সে মানে খাওয়াই দিছে, সবসময় আমার আদর করতো। এখন এটা তো সারা জীবন বললে আইছি, এখন আর কি বলবো, আর কিছু তো বলার নাই, সবাই তো জানেন মোটামুটি। আমি জল্লাদ ছবির আউটডোরে কক্সবাজার ছিলাম, জল্লাদ ছবির আউটডোরে ছিলাম। ওখানে আমির হোসেন বাবু সাহেব, যে ডান্স ডিরেক্টর বাংলাদেশের, সেও ছিল। সে পড়ছে, আমি আসতে পারিনি। আমি আমাদের প্রোডাকশন ম্যানেজার আজিজ নোয়া, তার থেকে 100 টাকা নিয়ে আমি বাসে করে চিটাং আইছি, চিটাং থেকে ঢাকা আইছি। এরা মোটামুটি অনেকজনে জানে, আমি বলছি আইসা তো লাশ পাই নাই। আর এটা আমার আফসোস রয়েছে, কখনো লাশ দেখতে পাই নাই, আইসি 2 দিন পরে। সেই জায়গা থেকে আমার ওয়াদা ছিল, আমার ছেলে মেয়ে যেই হোক, আমি আমার মেয়ের হাফেজ বানাবো ইনশাল্লাহ। আমার ছেলের তো ছোটো, মেয়েটা মোটামুটি এখন হাফেজ। আমার কাছে এখন এমন টাকা নেই আমার মেয়ের নিয়ে সালমান ভাইয়ের কবরে যাবো, এটাও আমার ওয়াদা। যেদিন আমার মেয়ে সে সাক্ষাৎকার দিতে, মানে যেদিন মিলাদ পড়াইতে পারবো, নিজে মনাজাত ধরবো, তার পাশে দাঁড়ায় আমি মিলাদ দিব, এটাই আমার বলা। এখন পর্যন্ত আমি যাই নাই, এই জন্যই এখন পর্যন্ত যাইনি সিলেটে কবরে। আম্মা 2-1 দিন ফোন দিয়েছিল অনেক আগে, ফোন দিয়ে বলছে মতি আমার ছেলের জন্য দোয়া করিস, আমার ছেলেকে নিয়ে কিছু বানাইস না বা কিছু করিস না। মানে তারপর একটা গান আমি আর ইব্রাহিম নামে একটা ছেলে লিখছিলাম, তার নামে আমি সালমান শাহর ভক্ত। ওই গানটা, সেই গানটা নিয়ে বলছে দেখ আমার পোলারে নিয়ে এমন কিছু করিস না যেটা ব্যবসা করা হয় আর হয়। ফান্ডাসের জন্য তারা আমাকে বলতেন তোর বাবা সালমান শাহ আত্মহত্যা করছে, তাকে কেউ হত্যা করে নাই। ড্রাইভার সহ 4-5 মানুষ একটা গাড়ির মধ্যে ডাকাত, মানে সামিরাতান্ত্রিক ডাকাত। একটা মেয়ে আমার বুকের মধ্যে চুরি ধরেছে, তারপরে আমাকে দেখেন মানে আঘাত করেছে। সামিরাপন্থী কিছু দালাল রয়েছে যারা সালমান শাহ ভবনে যোগাযোগ করে, সামিরা যদি আমাদের ক্ষতি করে তাহলে আমরা তো বুক পেতে দিব। কারণ দেখেন আমি গত 19 সেপ্টেম্বর সালমান শাহ ভবনে এসেছিলাম। আসার পরে সালমান শাহ তার বিচারতে এরকম মানে আমরা একটা আন্দোলনের বই প্রকাশে একটা আমি মিটিং করেছিলাম। তারপরে ওখান থেকে মানে বাসায় যাওয়ার পথে আমি সিন্ধি যুগে যাচ্ছিলাম, তখন সালমান শাহ ভবন থেকে আমাকে 4-5টি ছেলে ফলো করেছে। আমি যেতে যেতে ওখানে যখন মেন রুটে চলে গেলাম, তখন একটা সিএনজি আসলো। আমি বললাম ভাই আমি গোবিন্দগঞ্জে যাব। তো সিএনজি ড্রাইভার বললো ঠিক আছে ভাই আপনি উঠেন, আপনাকে গোবিন্দগঞ্জে দিয়ে দেবো। যখন উঠার পরেই দেখি মানে একটা মহিলা ছিল, তারপরে আরও মানে ড্রাইভার সহ 4-5 মানুষ একটা গাড়ির মধ্যে ডাকাত, মানে সামিরাতান্ত্রিক ডাকাত। ওরা সামিরার লোক আমাকে সালমান শাহ ভবন থেকে তারা ফলো করেছে। তারপরে একটা মেয়ে আমার বুকের মধ্যে চুরি ধরেছে, তারপরে আমাকে দেখেন মানে আঘাত করেছে, এদিকে মানে আঘাত করেছে ছুরি দিয়ে, আমার ঝাঁপিয়ে পড়েছে তারা। কারণ আপনারা জানেন কি না যে সালমান শাহর যতগুলি আন্দোলন হয় সবগুলো আন্দোলনে আমি আসি এবং হত্যার বিচার চাই বলে আন্দোলনের ভূমিকা রাখতে চাই, মানে এরকম কিছু। সালমান তো আমাদের সিলেটের গর্ব, সিলেটের অহংকার, একজন ক্ষণজন্মা নায়ক হিসেবে। তখন এইটার সূত্রপাত থেকেই মানে সামিরাপন্থী কিছু দালাল রয়েছে যারা সালমান শাহ ভবনে যোগাযোগ করে এবং এখানে এসে কে কী বলে এটা এখানে পাচার করে দেয়। সামিরার কাছে 5 মিনিট পরেও সেটা চলে যায়। তো এইভাবে মানে তারা ফলো করে আমাকে ফান্ডাসের জন্য তারা আমাকে বলতেন তোর বাবা সালমান শাহ আত্মহত্যা করছে, তাকে কেউ হত্যা করে নাই মাদারচুদ বলে আমাকে মানে তারা ছুরিকাঘাত করে আমার মোবাইল 1 লক্ষ টাকার দামের মোবাইল নিয়ে গেছে। তারপরে ধস্তাধস্তি শুরু হয়ে গেল, এক পর্যায়ে মানে মানুষ কিছু জাম লেগে গেছে। তারপরে তারা আমাকে মানে আমি ওখান থেকে দৌড়ে পালিয়ে অন্য তৈরি গিয়ে মানে আশ্রয় নিয়েছিলাম। তো আমাকে তারা মেরে ফেলতে চেয়েছিল। এই যে দেখেন আজকে আমি সেলাই খুলবো, এখানে আমার গলায় দেখতে পাচ্ছেন আপনারা, আজকে এটা সেলাই খোলার তারিখ। এতদিন যাবৎ মানে আমি আসছি অ্যান্টিবায়োটিক খাচ্ছি। 19 সেপ্টেম্বরের ঘটনাটা হয়েছিল, 19 সেপ্টেম্বরের ঘটনাটা।
তারপরে মনে করেন এখনও যে প্রাণনাশের হুমকি নয় তা কিন্তু নয়, সামিরার পক্ষের অনেক দালাল আছে, তারা আমাদেরকে হত্যা করতে চায়। যদি হত্যা করে আমি মারা যাব, কিন্তু আরেক প্রজন্মের হয়তো বা অন্য কেউ জন্ম নিবে, আবার সালমান শাহ হত্যার বিচার চাইবে, এভাবে চলতেই থাকবে। যতদিন আমি একটা কথা বলতে চাই, 100 বছর পরে হয়তো বা যারা আসামি আছে তারা কি বাঁচবে? মনে হয় বাঁচবে না। কিন্তু যতদিন আসামিরা বেঁচে থাকবে ততদিন কিন্তু এই আন্দোলন কিন্তু চলমান থাকবে, এবং পরবর্তীতে ওদের যারা বাচ্চা কাচ্চারা হবে, যারা খুন করেছে সালমান শাহকে, তাদের উপর কিন্তু এফেক্ট মরার পর আরও বেশি জনপ্রিয়। আর এটা বাংলাদেশের সবচেয়ে বড় একটা বিষয়, সালমান শাহ চাইতে জনপ্রিয় কেউ নাই, মানে মৃত্যুর পরও এত জনপ্রিয় যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। মৃত্যুর পর থেকেই একটা গুঞ্জন ছিল, মানুষের একটা জানার প্রচণ্ড ইচ্ছা ছিল, আগ্রহ ছিল যে সালমান শাহ আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে। যে সেরকম কৌতূহল। আমি সালমান শাহের সাথে সিনেমা করিনি, আমি তখনও সিনেমার পরিচালক হইনি। 96 সালে সালমান শাহ মারা গেছে, আমি 2003 সালে পরিচালক। তো তারপর আমার সাথে একটা মানে মধুর সম্পর্ক ছিল, কম সময়ের সম্পর্ক। তো সালমান শাহ জীবিতকালীনের চাইতে তার মৃত্যুতে আমি ব্যথিত হয়েছি, এবং তার মৃত্যুতে আমারও ভিতরে কৌতূহল ছিল হত্যা না আত্মহত্যা। তো সেই ইস্যুটা অনেক বছর কেটে গেছে, 3 দশক পরে আবার পুনরুজ্জীবিত করা হয়েছে, তার হত্যা মামলা হিসাবে রুজু করা হয়েছে। তা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা আসলে কেউ আইনের ঊর্ধ্বে না। যদি সত্যিকার অর্থে ওইরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাকে যদি মানে খুন করা হয়, তাহলে অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থা সুষ্ঠুভাবে তদন্ত করে, সত্যিকার তদন্ত করে, যেটা আসলে সত্যিকার অর্থে ঘটেছিল সেটাকে মানে সামনে রেখে যাতে তদন্তটা ঠিকমতো হয়, এবং মানে কোনোরকম পক্ষপাতিত্ব না থাকে, এবং নির্দোষ কাউকে ফাঁসানো না হয়, নির্দোষ কাউকে মানে শাস্তির মুখোমুখি হতে না হয়, এটা আমার চাওয়া। এবং আমি মনে করি যে আমি আসলে নিজেও বলতে পারবো না হত্যা না আত্মহত্যা, কারণ এটা বলার কোনো সুযোগ নেই, কারোই নেই। আর যেহেতু একটা দ্বন্দ্বজালের মধ্যে আছি, তো আমি মনে করি যে এটাকে ইস্যু করে যাতে কারোর প্রতি অন্যায় না করা হয়। কোনো যেমন আমাদের কিছু শিল্পী আছে, তাদেরকে দোষারোপ করা হচ্ছে, তো আমি শিল্পীর নাম না বললাম, কিন্তু আমি মনে করি শিল্পীরা এই ধরনের ন্যাক্কারজনক কাণ্ডে জড়ানোর কথা না, আমার ব্যক্তিগত অভিমত এটা। তো তাদের নাম জড়ানো হচ্ছে, এটা থেকে আসলে বিরত থাকা উচিত। যদি সত্যি প্রমাণিত হয় সে দোষী, অবশ্যই সে যদি দোষী হয় তার শাস্তি ভোগ করতে হবে, সে যেই হোক। কিন্তু তার আইনের ঊর্ধ্বে না, তো আইনের ঊর্ধ্বে না, কিন্তু একটা আমার শাস্তি ভোগ করার আগেই, প্রমাণিত হওয়ার আগে, দোষী প্রমাণিত হওয়ার আগে তাকে দোষী করার কোনো সুযোগ নেই আমাদের। এত বড় একটা জনপ্রিয় নায়কের মৃত্যু, সেটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত ছিল। এবং আমাদের আইন প্রয়োগকারী সংস্থা, অনেক সিআইডি, ডিবিএসবি, এনএসআই, অনেক ধরনের আমাদের সংস্থা আছে যাদের মূল ভূমিকা সত্যকে উদ্ঘাটন করা। তো সেটা অবশ্যই এত বছর পর আবার মানে হত্যা মামলা, এটা একটা দেখার বিষয়। আর পাশাপাশি তারা অবশ্যই চৌকস, প্রত্যেক বাহিনীর অনেক সদস্য আছে যারা অনেক চৌকস মানে সদস্য, পুলিশ বাহিনী বলি, আবার বিভিন্ন বাহিনী বলি, তারা অবশ্যই অনেক আগেই সেটা উদ্ঘাটন করার কথা। এবং আমি মনে করি বাংলাদেশে মানে এই ডিপার্টমেন্টে অনেক লোকে আছে খুবই বিচক্ষণ, এবং আমাদের দেশে অনেক মামলার সুরাহা কিন্তু তারা খুব তড়িৎ গতিতে করেছে। কিন্তু সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটন বলি বা হত্যা মামলা রুজু করা বলি, এটা অনেক দেরি হয়েছে। হত্যা মামলা হয় না, বিভিন্নভাবে তদন্ত হয়েছে, বিভিন্নভাবে বলা হয়েছে যে আত্মহত্যা। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।